Thursday Night Saga. বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টানটান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার, হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না। তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221 বি বেকার স্ট্রিট, লন্ডন, W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন। Well, in the merry month of May, now from me home I started, left the girls and two and nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of... 1903 খ্রিস্টাব্দ মার্চ মাসে যুদ্ধের ঠিক পরে মিস্টার জেমস এম ডড হোমসের সঙ্গে দেখা করতে আসেন। ভদ্রলোক বিশালাকায়, প্রাণবন্ত, তার গায়ের রং রোদে পোড়া, বিশিষ্ট ব্রিটিশ। বাড়িতে তখন হোমস একা ছিলেন। হোমস বললেন, বলুন বলুন মিস্টার ডড, শুনি ট্যাক্সবেরি ওল্ড পার্কে কি হয়েছিল। মিস্টার ডড শুরু করলেন। 1901 সাল জানুয়ারি মাসে, অর্থাৎ ঠিক 2 বছর আগে যখন আমি কাজে যোগ দিই, আমার খুব কাছের বন্ধু তরুণ গডফ্রেডও সে একই বাহিনীতে যোগ দেয়। বাবা কর্নেল এমসওয়ার্থের একমাত্র পুত্র সে। ক্রিমিয়ার যুদ্ধে কর্নেল ভিক্টোরিয়ার ক্রস লাভ করেন, সুতরাং যুদ্ধ তার রক্তেই ছিল। সে যে স্বেচ্ছায় আসবে তাতে আশ্চর্য হবার কিছুই ছিল না। আমাদের বাহিনীর সেরা ছিল সে, আমার সঙ্গী ছিল সে। সেনাবাহিনীতে এর তাৎপর্য প্রচুর। 1 বছরের কঠোর যুদ্ধে আমরা জয় পরাজয় উভয়েরই পরিচয় পেয়েছি। তারপর ভিক্টোরিয়ার বাইরে ডায়মন্ড হিলের যুদ্ধে গুলিতে আহত হয় সে। 2টো চিঠি আমি পাই, একটা কেপটাউন আর একটা সাদামটাউন হাসপাতাল থেকে। কিন্তু তারপর তার আর কোনো খবর নেই। দীর্ঘ 6 মাস তার আর কোনো খবরই আমি পাইনি মিস্টার হোমস। অথচ সেই ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। যুদ্ধ শেষ হলে যখন আমি ফিরে গেলাম, তার বাবাকে চিঠি লিখে তার খবর জানতে চাইলাম, কিন্তু কোনো উত্তরই পেলাম না। কিছুদিন অপেক্ষা করে আবার চিঠি লিখলাম তাকে। এবার উত্তর এলো বটে, কিন্তু তার যেমন সংক্ষিপ্ত তেমনি রুক্ষ। গডফ্রে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। 1 বছরের মধ্যে তার ফিরবার সম্ভাবনা নেই। ব্যাস, এর বেশি কিছুই নয়। মিস্টার হোমস, এতে আমি খুশি হতে পারলাম না। ব্যাপারটা একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছিল আমার কাছে। গডফ্রে অত ভালো ছেলে, নিশ্চয়ই সে ওভাবে বাবাকে বর্জন করতে পারে না। তাছাড়া জানতাম সে প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে, আর বাবার সঙ্গে তার খুব একটা বনিবনাও হচ্ছে না। কৃপণ বৃদ্ধ মাঝে মাঝে খেপে গিয়ে উন্মাদ হয়ে যেতেন ছেলের ওপর। স্বাধীন চেতা গডফ্রে ওসব সহ্য করতে পারত না। তাই গডফ্রের বাবার কথায় আমি আস্থা রাখতে পারলাম না। নিজেই একেবারে মূল পর্যন্ত খোঁজ করে দেখব, এইরকম একটা সিদ্ধান্ত আমি নিলাম। হোমস জিজ্ঞেস করলেন, আচ্ছা 1 মিনিট, কিভাবে অনুসন্ধান শুরু করলেন আপনি? মিস্টার ডড বললেন, আমার এখন প্রথম কাজই হলো তার বাড়ি যাওয়া, বেডফোর্ডের কাছাকাছি ট্যাক্সবেরি ওল্ড পার্কে, আর নিজে থেকে দেখা ব্যাপারটা আসলে কি। তাই আমি যখন গডফ্রেডের মাকে চিঠি লিখলাম, তারপর সোমবার দিন আমি গডফ্রেডের বাড়িতে রওনা হলাম। ট্যাক্সবেরির ওল্ড হল অত্যন্ত দুর্গম জায়গা, যে কোনো স্টেশন থেকেই 5 মাইলের কম দূরে নয়। স্টেশনে কোনো গাড়ি ছিল না, তাই আমি তখন সুটকেস হাতে হেঁটে চললাম। পৌঁছবার আগেই প্রায় অন্ধকার হয়ে এলো। বিস্তীর্ণ একটা পার্কের মাঝখানে খুব বড়সড় একটা বাড়ি, বাড়ি ঘিরে কেবল ছায়া ছায়া রহস্য। প্রধান ভৃত্য বড়ু র্যালফ বোধহয় বাড়িটার
সমসাময়িক, আর তার স্ত্রী বয়সে বোধ হয় তার চেয়েও বেশি। গডফ্রেডের দাইমা ছিল সে। গডফ্রেডকে আমি বলতে শুনেছি মার পরেই সে এই দাইমার স্নেহ পেয়েছে, তাই বেঢপ চেহারা সত্ত্বেও আমি তার প্রতি আকৃষ্ট হলাম। গডফ্রেডের মাকেও আমার খুব ভালো লাগলো। ছোটখাটো ফর্সা মানুষটি, শুধু কর্নেলকে সহ্য করা কঠিন হচ্ছিল। কর্নেল এমসওয়ার্থ চাইছিলেন আমি যেন ফিরে যাই। গডফ্রের মায়ের কথায় সোজা আমাকে নিয়ে যাওয়া হলো পড়ার ঘরে। খুবই কর্কশ কণ্ঠে তিনি বললেন, দেখা করার আসল উদ্দেশ্যটা কি শুনি? ডট উত্তর দিলেন, দেখুন, ও তার স্ত্রীকে চিঠিতে সবকিছুই জানিয়েছে। হ্যাঁ, তুমি লিখেছো আফ্রিকা থাকতে গডফ্রেডকে তুমি চিনতে, কিন্তু এই বিষয়ে কি তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে? তার লেখা কিছু চিঠি আমার সঙ্গে আছে। আচ্ছা, তারপর? আপনার ছেলের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই তার অনেক স্মৃতি আমার মনে আছে। সেই বন্ধু যদি হঠাৎ একেবারে চুপচাপ হয়ে যায়, তাতে আমার মনে কৌতূহল জাগতেই পারে। তাই তার সম্বন্ধে খোঁজ খবর নেয়া আমার জন্য খুবই স্বাভাবিক। কর্নেল জোর দিয়ে বললেন, গডফ্রে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। আফ্রিকা থেকে ফেরার পর তার একটু শরীর খারাপ হয়, তখন তার মা আর আমি যুক্তি করে বিশ্রাম আর বায়ু পরিবর্তনের জন্য একটু বাইরে পাঠিয়ে দিই ওকে। ওর ব্যাপারে যদি কোনো বন্ধু কৌতূহলী হয়, তাদেরকে এই কথাই বলো। Thursday Night Saga. শার্লক হোমসের সাথে দেখা করতে আসলেন এক বিশিষ্ট ব্রিটিশ মিস্টার জেমস এম ডট। তিনি খুঁজতে এসেছেন তার হারিয়ে যাওয়া বন্ধু সতীর্থ গডফ্রেডকে, কারণ গত কয়েক বছর ধরে তিনি খুঁজছেন তার বন্ধুকে। চলে গেলেন গডফ্রের বাড়িতে, বিস্তীর্ণ এক পার্কের মাঝখানে বড় সড়ো একটি বাড়ি, যেখানে যাওয়াতে তার কথা হলো গডফ্রের মার সাথে। কর্কশ কণ্ঠী মহিলার আচরণে একটু বোধহয় অবাকও হলেন মিস্টার ডট। গডফ্রের পরিবারের দাবি তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন, কিন্তু সন্দেহ হচ্ছিল মিস্টার ডটের কি হতে যাচ্ছে এরপর। নিশ্চয়ই বলবো, কিন্তু দয়া করে বলুন কোন কোম্পানির কোন স্টিমারে সে গেছে। নিশ্চয়ই, তাহলে আমি তার সঙ্গে চিঠিতে যোগাযোগ করতে পারব। কর্নেল ডডের এরকম অনুরোধে যেন একটু ঘাবড়ে গেলেন আর বিরক্তিও প্রকাশ করলেন। তার ভ্রুজোড়া নেমে এলো আর অস্থিরভাবে টেবিলে আঙ্গুল ঠুকতে লাগলেন। শেষ পর্যন্ত ডডের মুখের দিকে এমন ভাবে তাকালেন যেন দাবা খেলায় প্রতিপক্ষ কোনো দারুণ চাল চেলেছে। ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন কি উত্তর করবেন। তারপর ভ্রু কুঁচকে বললেন, দেখো বাপু, তোমার এসব একগমিতে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে আমি তোমাকে অনেক আশকারা দিয়ে ফেলেছি, তুমি এই প্রসঙ্গ ছেড়ে দাও। এই ব্যাপারটা তুমি নিশ্চয় জানো যে প্রত্যেকটা পরিবারেই কিছু গোপনীয় ব্যাপার থাকে যেটা বাইরের কাউকে বলা যায় না। বুঝতে পারছি যে তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাই বলছিলাম তুমি বরং আর জানতেই চেও না। গডফ্রের অতীত জীবন সম্পর্কে আমার স্ত্রী কিছু জানার জন্য ব্যস্ত, তাকে তাই শোনাও, কিন্তু বর্তমান আর ভবিষ্যতের কথা এখন থাকে। মিস্টার ডট বুঝলেন এরপর আর অগ্রসর হওয়া চলে না। কর্নেলের কথায় রাজি হয়েছেন এরকম একটা ভান করলেন তিনি, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না বন্ধুটির সঠিক খবর সংগ্রহ করতে পারছেন কিছুতেই হাল ছাড়বেন না তিনি। সন্ধেটা বিষণ্ণভাবে কাটল। রংমরা পুরনো ঘরে নিরানন্দভাবে তাই চুপচাপ রাতের খাবার খেয়ে নিলাম। গডফ্রির মা উৎসুকভাবে তার পুত্র সম্বন্ধে প্রশ্ন করে চললেন, আর কর্নেল মনমরা হয়ে বসে রইলেন। সমস্ত ব্যাপারটা এমন বিরক্তিকর হয়ে উঠল যে আমি ঘুম পাবার অজুহাতে পাশে শোবার ঘরে চলে গেলাম। অনেক রকম চিন্তায় মাথাটা জ্যাম হয়ে গেল, তাই গনগনে আগুনের সামনে টেবিলে বসে লণ্ঠনের আলোয় একটা নোভেল উল্টে চললাম অন্যমনস্ক হবার জন্য। হঠাৎ ভৃত্য র্যালফ আসায় আমার পাঠে ছেদ পড়ল। আরো কিছু কয়লা নিয়ে এসেছে সে। বলল, স্যার, বড্ড ঠান্ডা পড়েছে আজকে, আর ঘরটাও বেজায় কনকনে, তাই কিছু কয়লা নিয়ে এলাম। কিন্তু মাফ করবেন হুজুর, খাবার সময় গডফ্রে সাহেব সম্পর্কে আপনি যা বলছিলেন তা না শুনে পারিনি। জানেনই তো আমার স্ত্রী তাকে লালন পালন করেছেন, সুতরাং সেদিক থেকে আমি তার পালক পিতা বই কি, তা একটু জানতে ইচ্ছে করছে। তিনি তো ওখানে ভালোই ছিলেন আপনি বলছিলেন। মিস্টার ডট বললেন, হ্যাঁ, আমাদের বাহিনীর মধ্যে সবচেয়ে সাহসী ছিল সে। এমনকি একবার সে আমাকে
বুয়োর্তের বন্দুকের মুখ থেকে পর্যন্ত রক্ষা করেছিল। তা না হলে আজ আমি আর বেঁচেই থাকতে পারতাম না। চর্মসার হাত দুটো কচলাতে কচলাতে বৃদ্ধ র্যালফ বলল, খুব পরোপকারী ছিলেন স্যার, খুব সাহসী ছিল তার। ওর এরকম কথায় লাফিয়ে উঠলেন ডড। কি বললে? ছিলেন মানে তুমি যেরকম ভাবে বললে তাতে তো মনে হলো মারা গেছে। আচ্ছা আচ্ছা, একদম সত্যি করে বলো তো কি হয়েছে গডফ্রে? আগে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। মনিককে জিজ্ঞেস করুন, তিনিই সবকিছু ভালো বলতে পারবেন। বৃদ্ধ র্যালফ ঘর থেকে চলে যাচ্ছিল, কিন্তু হাত ধরে ডট তাকে আটকে দিয়ে বলল, দেখো, একটা কথার উত্তর না দিলে আমি তোমায় ছাড়ছি না। যদি দরকার হয় সারা রাত আমি তোমাকে আটকে রাখবো। সত্যি করে বলো গডফ্রে কি মারা গেছে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল র্যালফ। তারপর ডডের চাপের মুখে পড়ে বলল, আগে ঈশ্বরের দোহাই, এর চেয়ে মারা গেলেই ভালো ছিল। মিস্টার ডট থামতেই হোমস বললেন, থামলেন কেন? বলে যান। আপনার গল্পটা আমার কাছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বলেই মনে হচ্ছে। মিস্টার ডট পুনরায় শুরু করলেন। সেদিন রাত্রে আমি দেখলাম জানলার বাইরে সে দাঁড়িয়েছিল। আমি তাকে বলেছি আমি রাত্রের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। পর্দাটা তখন সরিয়ে দিয়েছিলাম একটু। তাকে একটা ফ্রেমে আটা ছবির মতো দেখাচ্ছিল। জানলাটা ছিল মাটি পর্যন্ত। এমন সময় একটা দরজা বন্ধ হবার শব্দ স্পষ্ট আমার কানে এলো। পেছন দিকে নয়, একেবারে সামনের দিকে কোনো একটা ঘরের দরজাই হবে সেটা। তখন আমার আর কোনো সন্দেহ রইল না মিস্টার হোমস, যে আমি যা দেখেছি তা একেবারেই ঠিক। সত্যিই যে গডফ্রে আমার কাছ থেকে পালিয়ে এসে এই দরজাটা বন্ধ করে দিয়েছে তাতে আমার সন্দেহ মাত্র নেই। তখন আর আমার কিছুই করবার ছিল না। এই সব ব্যাপারে আর সমাধানের চিন্তায় আমার রাতটা একেবারে অস্বস্তির মধ্যেই কাটল। পরদিন কর্নেলকে আর ঠিক অতটা মারমুখো বলে মনে হলো না। তখন গডফ্রের মা বললেন, কিছু কিছু দ্রষ্টব্য বস্তু ওই অঞ্চলে আছে। সেই সুযোগে আমি তাকে বললাম, আর একটা রাত থাকলে তাদের কি খুব বেশি অসুবিধা হবে? খানিকটা বিরক্তির সঙ্গে বৃদ্ধ তখন নিমরাজি হলেন। তখন আমি খোঁজখবর নেওয়ার জন্য আরো পুরো একটা দিন পেয়ে গেলাম। আমি মোটামুটি নিশ্চিত হলাম যে গডফ্রে কাছেই কোথাও লুকিয়ে আছে। এইসব সমস্যার সমাধান কিভাবে হবে? বাড়ির কাছে গিয়ে সব যেন আমি একেবারে গুলিয়ে ফেলতে লাগলাম। আর বাড়িটাও এত বড় আর এলোমেলো যে যদি একটা পুরো বাহিনী এখানে লুকিয়ে থাকে তাহলে বাইরে থেকে কেউ একেবারে টের পাবে না। তাই এখান থেকে কোনো গোপন তথ্য সংগ্রহ করা অনেক কঠিন হবে। ওদিকের বাগানটা ভালো করে খুঁজে দেখতে হবে, কারণ বৃদ্ধা এখন নিজেদের কাজে ব্যস্ত থাকায় আমার পক্ষে স্বাধীনভাবে ঘোরাফেরায় কোনো বাধা নেই। লক্ষ্য করলাম বাগানের শেষ প্রান্তে যে বাড়িটা ছিল সেটা একটু বড়সড় মালির বাঁশের উপযুক্ত। তাহলে কি দরজাটা বন্ধ করার শব্দটা ওখান থেকে এসেছিল? আমি এগিয়ে চললাম ঘরটার দিকে, এমন ভাবে যেন অন্যমনস্ক হয়ে অলসভাবে আমি ঘোরাফেরা করছি। এমন সময় একজন লোক বেরিয়ে এলো ওখান থেকে। তার মাথায় বোলার হ্যাট, মুখে দাঁড়িয়ে আর পরনের কালো কোট দেখে আমার আদৌ মালি বলে মনে হচ্ছিল না। বিস্মিত হয়ে দেখলাম ভদ্রলোক দরজাটায় চাবি লাগিয়ে চাবিটা পকেটে রাখলেন। তারপর খানিকটা বিস্ময় মাখানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দেখা করতে এসেছিলে বুঝি? Thursday Night Saga. নাছোড়বান্দা মিস্টার ডট তার বন্ধু গডফ্রের খোঁজ না নিয়ে বাড়িতে ফিরবেন না বলে মনস্থির করেছেন। কিন্তু মিস্টার ডট এবং কর্নেলের কথোপকথনের এক ফাঁকে র্যালফের কথায় মিস্টার ডট কেন জানি চমকে উঠলেন। কি ছিল তার কথায়? আমার কাছ থেকে যখন শুনলেন আমি গডফ্রের বন্ধু, তখন কেমন যেন পাকা অভিনেতার মতো দুঃখ করে বললেন, আহা হা হা, চুপ 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 করলেন। আর সে নাকি পৃথিবী ভ্রমণে বেরিয়ে গেছে। তারপর কেমন যেন একটা অপরাধের ভঙ্গিতে বললেন, পরে এক সময় আসবেন, দয়া করে নিশ্চয়ই দেখা হবে। এই বলে তিনি চলে গেলেন। আমি লক্ষ্য করলাম বাগানের দূর প্রান্ত থেকে তিনি লক্ষ্য করছেন আমাকে। লরেলের ঝোপের পেছনে অর্ধেকটা শরীর তিনি লুকিয়ে রেখেছিলেন। পাশ দিয়ে যেতে যেতে ভালো করে দেখে নিলাম বাড়িটা। জানলায় পুরো পর্দা। যতদূর মনে হলো হল ঘরে কোনো মানুষ নেই। আর বেশ বুঝতে পারছিলাম তখনও আমার উপর নজর রাখা হচ্ছে। তাই তখনকার মতো আমি ঘরে ফিরে গেলাম। ঠিক করলাম অন্ধকার হলে আবার খোঁজ করতে বের হব। গভীর রাতে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম জানলা দিয়ে।
তারপর পা টিপে টিপে খুব সন্তর্পণে এগিয়ে চললাম রহস্যময় বাড়িটার দিকে। দেখলাম পুরো পর্দা দেওয়া জানলাগুলো, সার্সিগুলো নামানো। তা সত্ত্বেও একটা জানলা দিয়ে খানিকটা সরু পেন্সিলের রেখার মতো চুইয়ে চুইয়ে আলো আসছিল। কপাল ভালো পর্দাটা একটু ফাঁক ছিল, আর সার্সিটাও খুব ভালো করে আটা না থাকা সেই সামান্য ফাঁক দিয়ে ভেতরটা আমি দিব্যি দেখতে পাচ্ছিলাম। ঘরটা একেবারে ছিমছাম, জোরালো আলো জ্বলছে, অগ্নিস্থানে গনগনে আগুন। আমার সামনে বসে সেই ভদ্রলোকটি, যাকে আমি সকালবেলা দেখেছিলাম। পাইপ থেকে ধূমপান করতে করতে তিনি একটা পত্রিকা পড়ছিলেন। হোমস জিজ্ঞেস করলেন, আচ্ছা, সেই পত্রিকাটার নাম বলতে পারেন? আমি তা খেয়াল করিনি। হ্যাঁ, আচ্ছা, আপনি খেয়াল করেছেন কি সেটা বড় সাইজের কোনো পত্রিকা ছিল না ছোট সাইজের কোনো বইয়ের মতো? মিস্টার ডট বললেন, আপনি বলাতে এখন মনে হচ্ছে তেমন বড় কোনো সাইজের নয়, হয়তো স্পেকটেটেরই হতে পারে। এইসব খুঁটিনাটি কথা তখন আমার ভাববার সময়ও ছিল না, কারণ আমার দিকে পেছন ফিরে অপর যে লোকটি বসেছিল, দিব্যি করে বলতে পারি সে নিশ্চিত আমার বন্ধু বড় গডফ্রে। তার মুখ দেখতে না পেলেও তার কাঁধের আকৃতি লক্ষ্য করে আমার আর সন্দেহ মাত্র রইল না। অত্যন্ত বিমর্ষ ভাবে সে টেবিলে কনুই রেখে বসেছিল, তার শরীরটা ছিল আগুনের দিকে ফেরানো। কি করব ভাবছি, আমি ইতস্তত করছি। এমন সময় আমার পেছন থেকে কে যেন আমার কাঁধে একটা বলিষ্ঠ হাত বসিয়ে দিল। চমকে উঠে আমি পেছন ফিরে দেখলাম আমার পাশে দাঁড়িয়ে কর্নেল এমসওয়ার্থ। তিনি আস্তে আস্তে বললেন, চলো এদিকে। নিঃশব্দে তিনি আমাকে বাড়ির দিকে নিয়ে চললেন। আমার শোবার ঘরে আমাকে পৌঁছে দিয়ে একটা ট্রেনের টাইম টেবিলের পাতা খুলে বললেন, ভোর 4:30টায় একটা লন্ডনের ট্রেন আছে, 4টায় একটা গাড়ি দরজায় এসে দাঁড়াবে, তুমি আর কোনো কথা না বলে সোজা চলে যাবে। মিস্টার হোমস, আমি কিছুই বুঝতে পারলাম না। রাগে তার মুখটা সাদা হয়ে গিয়েছিল, ক্রোধে ফেটে পড়ে বললেন, আমাদের পরিবারের একান্ত ব্যক্তিগত ব্যাপারে নাক গলা থাকিয়ে তুমি অত্যন্ত অন্যায় করেছ। এসেছিলে অতিথি হিসেবে, অথচ ব্যবহার করেছ ঠিক গুপ্তচরের মতো। শুধু এইটুকুই আমি তোমায় বলতে চাই, আর এক মুহূর্ত আমি তোমার মুখ দেখতে চাই না। এরপর আমার সেখানে থাকার কোনো উপায় ছিল না মিস্টার হোমস। নির্দিষ্ট ট্রেনটিতে করে পরদিন সকালে ওখান থেকে চলে এলাম, আর মনে মনে আমি দৃঢ় সংকল্প করলাম যে করে হোক গডফ্রের রহস্য আমি ভেদ করবই। তাই ঠিক করলাম আপনার কাছে এসে পরামর্শ এবং সাহায্য নেব। হোমস জিজ্ঞেস করলেন, তাহলে ওই আলাদা করা বাড়িটায় আর কোনো চাকর ছিল না? আচ্ছা, যদি চাকর নাই থাকে তাহলে গডফ্রের কাছে খাবার নিয়ে যায় কে? ও হ্যাঁ, আপনি বলতে মনে হচ্ছে বুড়ো র্যালফ একবার ঝুড়ি নিয়ে বাগানের পথ ধরে ওই বাড়ির দিকে যাচ্ছিল। ওতে যে খাবার থাকতে পারে এই ধারণা তখন আমার মাথায় আসেনি। আপনার সন্দেহের কথা কিছু প্রকাশ করেছিলেন? না, একেবারেই না। খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। আজই আমি আপনার সঙ্গে ট্যাক্সবে ওল্ড পার্কে যাব। কর্নেল ঘরে ছিলেন না। র্যালফের কাছে খবর পেয়ে তাড়াতাড়ি এলেন। তার পায়ের ভারী শব্দ বারান্দা থেকেই শোনা যাচ্ছিল। সজোরে দরজা ঠেলে ঢুকলেন তিনি। খোঁচা খোঁচা দাড়ি আর পাকানো অঙ্গ প্রত্যঙ্গের জন্য তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। হোমসদের কার্ড হাতে ছিল তার, তা তিনি ছিঁড়ে ফেলে নাড়াতে লাগলেন। খেঁকিয়ে উঠলেন কর্নেল। ডটকে লক্ষ্য করে বললেন, কি তোমাদের বলেছি না আমার ব্যাপারে নাক না গলিয়ে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না বলে দিচ্ছি। আর এলে জবরদস্তি করে বের করে দিব, মনে রাখবে। আর এই যে মিস্টার হোমস, আপনাকেও একই কথা। আপনার নোংরা বৃত্তির কথা আমি জানি, আর আপনার এসব ব্যাপার আপনি অন্য জায়গায় কাজে লাগাবেন। এখানে চলবে না, এখানে একদম চলবে না, বুঝলেন? এবার কঠিন স্বরে মিস্টার ডট বললেন, এখান থেকে আমি যাব না যতক্ষণ না আমার বন্ধু গডফ্রেডের নিজের মুখ থেকে শুনছি যে তাকে জোর করে আটকে রাখা হচ্ছে না। কর্নেল ঘন্টা বাজালেন। রালফ, এক্ষুনি পুলিশ ইন্সপেক্টরকে ফোন দিয়ে বলো যাতে দুটি পুলিশ পাঠিয়ে দেয়, বাড়িতে চোর এসেছে। Thursday Night Saga। নাছরবান্দা মিস্টার ডট তার বন্ধু গডফ্রের খোঁজ না নিয়ে বাড়িতে ফিরবেন না বলে মনস্থির করেছেন। কিন্তু মিস্টার ডট এবং কর্নেলের কথোপকথনের এক ফাঁকে র্যালফের কথায় মিস্টার ডট কেন জানি চমকে উঠলেন। কি ছিল তার কথায়?
মিস্টার হোমস এবং মিস্টার ডড এসেছেন কর্নেলের কাছে গডফ্রের রহস্যের সমাধান করতে, কিন্তু পথে পথে পাচ্ছেন নতুন রহস্যের গন্ধ, নতুন কিছু বাধাও। কি হবে এরপর? হোমস কি পারবেন একজন সৈনিকের রহস্যের সমাধান করতে? হোমস বললেন, মোটেই না। পুলিশ এলে যে বিপদ এড়াবার জন্য আপনি পুলিশে খবর দিচ্ছেন, সেই বিপদকেই ডেকে আনবেন। এই বলে হোমস নোটবুক থেকে একটা আলগা কাগজ নিয়ে তাতে একটা কথা লিখে কাগজটা কর্নেলের হাতে দিলেন এবং বললেন, আমাদের আসার কারণ এই। কর্নেল এক দৃষ্টে লেখাটার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তার সারা চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। দম আটকানো ভঙ্গিতে তিনি বললেন, কি করে জানলেন আপনি? হোমস মুখে হাসি টেনে বললেন, আমার কাজই তো এই, এটাই আমার পেশা। কর্নেল কিছুক্ষণ নিজের মধ্যে মগ্ন হয়ে রইলেন। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বললেন, বেশ, গডফ্রের সাথে যদি দেখা করতে চান তো করবেন, তবে আমি এটা বাধ্য হয়ে রাজি হচ্ছি। র্যালফ, গডফ্রেকে আর মিস্টার কেন্টকে খবর দাও তো 5 মিনিটের মধ্যে আমি ওদের সাথে দেখা করতে আসছি। একটা বড় সাধারণভাবে সাজানো ঘরে হোমসদের নিয়ে যাওয়া হলো। আগুনের দিকে পেছন করে এক ব্যক্তি বসেছিলেন। তাকে দেখেই মিস্টার ডট 2 হাত বাড়িয়ে দৌড়ে গেলেন সেখানে, বলে উঠলেন, গডফ্রে, গডফ্রে, বাহ, চমৎকার। ছুঁয়ো না আমাকে, দূরে থাকো তুমি। গডফ্রে আঁতকে উঠে ছিটকে দূরে সরে গেল। সত্যি অদ্ভুত দেখাচ্ছিল ওকে, বেশ বোঝা যাচ্ছিল আফ্রিকার রোদে পোড়া মুখ অবয়বের ছাদে সত্যিই তিনি সুপুরুষ ছিলেন, কিন্তু সব জায়গা বেশি কালো, সেখানে সাদা সাদা দাগ। গডফ্রে বললেন, এর জন্যই আমি লোকচক্ষুর আড়ালে থাকি। তোমাদের আশায় আমার কোনোই আপত্তি নেই, কিন্তু তোমার এই বন্ধুটি না এলেও পারতেন। মিস্টার ডড জিজ্ঞেস করলেন, কিন্তু ব্যাপারটা কি, কেন এমনটা হলো? গডফ্রে একটা সিগারেট ধরিয়ে সুখটান দিয়ে বললেন, প্রিটোরিয়ার উপকণ্ঠে বাফেল স্প্রেটের সেই সকালবেলার লড়াইটার কথা কি তোমার মনে পড়ে? সেই যে ইস্টার্ন রেলওয়ের ওখানে শুনেছিলে যে আমার পায়ে গুলি লেগেছিল, আর ওই যে সকলের থেকে আলাদা হয়ে পড়েছিলাম, মনে আছে? নিশ্চয়ই এলাকাটা ছিল অনেক বড়, এবড়ো থেবড়ো, আর আমরা 3 জন ছিলাম, সিমসন মানে টেকো সিমসন, অ্যান্ডারসন আর আমি। ওরা 2 জন মারা পড়ে, একটা গুলি আমার কাঁধ ভেদ করে চলে যায়, তবু আমি ঘোড়া আঁকড়ে রেখেছিলাম। কখন যে জ্ঞান হারিয়ে ছুটন্ত ঘোড়ার পিঠে আমি পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে গাঢ় অন্ধকার। অত্যন্ত দুর্বল আর অসুস্থ বোধ করতে লাগলাম। আশ্চর্য হয়ে দেখলাম আমার পাশেই একটা বাড়ি, অনেকগুলো জানলা, তাতে ঠান্ডায় আমার হাড় জমে যেতে লাগলো। তখন একমাত্রই আশা, যদি কোন রকম ওই বাড়িটার কাছে আমি পৌঁছাতে পারি। অনেক কষ্টে শরীরটাকে টানতে টলতে শেষ পর্যন্ত একটি খোলা দরজার কাছে গিয়ে বড় ঘরে গিয়ে পৌঁছলাম। অনেকগুলো বিছানা সেখানে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা খালি খাটে এলিয়ে দিলাম শরীর। শীতে কাঁপতে যা পেলাম তা দিয়েই শরীরটা ঢেকে ফেললাম। মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন বেশ বেলা হয়ে গেছে। একটা অদ্ভুত বুক চাপা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমার ঘুমটা ভাঙলো। পর্দা না দেয়া বড় বড় জানালা দিয়ে আফ্রিকার সূর্যের আলো যখন সাদা রং করা আসবাবহীন বিরাট ঘরটার মধ্যে আলোকপাত করছে, প্রকাণ্ড মাথাওয়ালা এক খর্বাকায় ব্যক্তি আমার সামনে এসে ওলন্দাজি ভাষায় বাদামি স্পঞ্জের মতো ভয়ঙ্কর নেড়ে কি যেন বকবক করছিলেন। তার পেছনে দাঁড়িয়ে যারা তার কথায় খুবই মজা পাচ্ছে, তার দিকে তাকাতে একটি ঠান্ডা স্রোত যেন আমার ভেতর দিয়ে বয়ে চলল। ওদের মধ্যে একজনও সাধারণ মানুষ নয়, কোনো না কোনো ভাবে তাদের সকলেই অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটেছে। ওদের এই হাসি তাই আমার মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করলো। বুঝতে পারলাম আমার কথা ওরা কেউ বুঝতে পারছে না, কারণ ওরা কেউ ইংরেজি বোঝে না। যার মস্ত বড় মাথা, ক্রমেই সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠছিল। বন্য প্রাণীর মতো চিৎকার করে সে তার বিকলাঙ্গ হাত দিয়ে আমাকে টানতে যখন নিয়ে যাচ্ছিল, তখন আমার কাঁধ থেকে পুনরায় রক্ত বেরোতে শুরু করলো। ষাঁড়ের মতো তার গায়ের জোর। জানি না আমাকে নিয়ে সে কি করত। হঠাৎ যদি না গন্ডগোলে আকৃষ্ট হয়ে এক বয়স্ক ভদ্রলোক ঘরে প্রবেশ করতেন। বোঝা গেল ভদ্রলোক উচ্চপদস্থ। ওলন্দাজি ভাষায় তিনি কয়েকটা কঠিন কথা বলতেই বড় মাথাওয়ালা বামনটা কুকড়ে সরে গেল। তারপর তিনি আমার দিকে ফিরলেন। দেখলাম অত্যন্ত বিস্মিত হয়ে আছেন তিনি। তীক্ষ্ণ স্বরে বললেন, এ কি, আপনি এখানে এলেন কেমন করে? দাঁড়ান, দেখছি আপনি খুবই ক্লান্ত, আপনার কাঁধ থেকে রক্ত পড়ছে। আমি ডাক্তার, আসুন
একটু আসুন, ক্ষতস্থান বেঁধে দিচ্ছি। কিন্তু হায় ঈশ্বর, যুদ্ধক্ষেত্রে চেয়েও যে বেশি বিপদ আপনার। এই যে কুষ্ঠরোগের হাসপাতাল, যে বিছানায় আপনি শুয়েছিলেন তাই কুষ্ঠরোগীর বিছানা। এরপর আর কি বা বলার দরকার জিমি, এই হলো আমার দুর্ভাগ্যের কাহিনী। হতাশার মধ্যেও আশায় বুক বেঁধেছিলাম, এবং বাড়ি পৌঁছাবার আগ পর্যন্ত এইসব ভয়ঙ্কর চিহ্ন আমার মুখে ফুটে ওঠেনি। বুঝলাম আমি রেহাই পাইনি। কি করা যায় এখন? এই নির্জন বাড়িতে আমি বাস করছি, 2 জন চাকর আছে যাদের সম্পূর্ণ বিশ্বাস করা যায়, এবং আলাদাভাবে বাস করার মতো একটা বাড়িও এখানে আছে। সার্জন মিস্টার কেন্ট রাজি হলেন আমার সাথে থাকতে। এইসব ব্যাপারে কোনো অসুবিধা হয়নি, তবে এর বিকল্প ব্যবস্থা যা হলো তা খুবই মর্মান্তিক। সারা জীবনের জন্য অচেনাদের সাথে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করা, মুক্তির কোনো আশা না রেখেই। আর এর জন্য দরকার ছিল চরম গোপনীয়তার। তা না হলে এই জনবিরল গ্রামাঞ্চলেও এ নিয়ে সারা উঠত, আর মর্মান্তিক অবস্থায় পড়তে হতো ঠিক তখনই। এমনকি তোমার কাছেও ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু কেন যে বাবা রাজি হলেন বুঝতে পারছি না। এই কথায় গডফ্রির বাবা কর্নেল এমসওয়ার্থ হোমসের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এই যে এই ভদ্রলোকের জবরদস্তির ফলেই আমি রাজি হয়েছি। কর্নেলের পড়বার ঘরে গডফ্রির মাও উপস্থিত ছিলেন। এরপর হোমস পুরো ঘটনাটির একের পর এক বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ শুরু করলেন। যখন মামলাটা আমার হাতে আসে তখন সব শুনে আমার ধারণা হয় মিস্টার গডফ্রিকে আলাদা করে লুকিয়ে রাখবার জন্য তিনটে সম্ভাবনা আছে। হয় কোনো অপরাধ করে গা ঢাকা দেওয়া, কিংবা মাথা খারাপ হয়ে যাবার জন্য পাছে কোনো পাগলা গারদে পাঠাতে হয়, অথবা এমন কোন রোগে আক্রান্ত হওয়া যে জন্য তার আলাদা থাকা প্রয়োজন। তখন আমার কাজ হলো সম্ভাবনাগুলোকে বিশ্লেষণ করা। অপরাধ করে গা ঢাকা দেওয়াটা ধোপে টেকে নেই, কারণ অপরাধী ব্যক্তিকে কেউ ঘরে লুকিয়ে রাখে না। তাহলে ওর আত্মীয় স্বজনরা নিশ্চয় ওকে বিদেশে পাঠিয়ে দিত। আর এছাড়াও ওই অঞ্চলে এমন কোন অপরাধ ঘটেনি যার সমাধান করা হয়নি। তার চেয়ে বরং পাগল হয়ে যাওয়াটাই সম্ভব। নির্জন বাড়িটায় এক দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব সেই দিকটাই নির্দেশ করে। তার উপর যখন সেই দ্বিতীয় ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসার সময় দরজায় চাবি দিয়েছিলেন, সেই ধারণা তখন আমার আরো বদ্ধমূল হয়েছিল। কিন্তু অন্যদিকে তাকে যে খুব কড়া পাহারায় রাখা হয়েছে এমন নয়। তাহলে এমনভাবে বেরিয়ে এসে বন্ধুকে দেখাটা সম্ভব ছিল না। আপনার নিশ্চয়ই মনে আছে মিস্টার ডড, আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কাগজটা মিস্টার কেন্ট পড়ছিলেন সেটা কি রকমের। যেমন সেটা যদি ল্যান্সেট কিংবা ব্রিটিশ মেডিকেল জার্নাল হতো তাহলে তদন্তের খুব সুবিধা হতো। অবশ্য কোনো উম্মাদকে বাড়িতে রাখা বেআইনি নয়। যদি কোনো কাজ জানা লোক সাহায্য করার জন্য থাকে এবং কর্তা ব্যক্তিকে খবরটা যথারীতি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কেন গোপনীয়তার এত কড়াকড়ি? এক্ষেত্রেও বেশ বোঝা যাচ্ছে ধারণাটা ঘটনাবলীর সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। তাহলে এখন রইল তৃতীয় সম্ভাবনাটা, এবং যত বিরল আর যত অসম্ভাব্য হোক, দেখা যাচ্ছে সবকিছুর সঙ্গে এটা দিব্যি খাপ খেয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কুষ্ঠরোগ খুবই স্বাভাবিক। কোনো বিশেষ কারণে হয়তো এর এই রোগ হয়েছে। অতএব গডফ্রের আপনজন এবং আত্মীয় স্বজনরা বিশ্রী অবস্থায় পড়তে পারেন, কারণ নিশ্চয়ই তারা চেষ্টা করবেন যাতে রোগীকে নিয়ে গিয়ে অন্য কোথাও আলাদা করে রাখা না হয়, গুজব যাতে না ছড়ায়, যার ফলে তাকে নিয়ে যাওয়া হতে পারে সে বিষয়ে বিশেষ কড়া ব্যবস্থা করতে হবে। তখন কোনো অনুগত ডাক্তার নিশ্চয় রাজি হবেন ভালো পয়সা পেলে মিস্টার গডফ্রের ভার গ্রহণ করতে, এবং অন্ধকার হবার পর তাকে বেরোতে দেওয়াতেও কোনো আপত্তি থাকবে না। এ রোগের একটা সাধারণ লক্ষণ হলো চামড়া সাদা হয়ে যাওয়া। আমার ধারণাটা ক্রমশ জোরালো হয়ে উঠল। এতই জোরালো হয়ে উঠতে লাগলো যে শেষ পর্যন্ত ঠিক করলাম এটাই ঠিক, এটা ধরে নিয়েই এগিয়ে যেতে হবে। তারপর যখন এখানে পৌঁছলুম, লক্ষ্য করলাম রেফল খাবার বয়ে আনার সময় যে দস্তানা পড়েছিল সে দুটো জীবাণু প্রতিষেধক দিয়ে শোধন করা। যেটুকু সন্দেহ তখন ছিল তাও শেষ হলো। তখন আমি কথাটা মুখে না বলে লিখে জানিয়ে আমি বুঝিয়ে দিলাম যে আমাকে বিশ্বাস করা যেতে পারে। হোমস যখন বিশ্লেষণের শেষ পর্যায়ে, তখন হঠাৎ দরজা খুলে গেল।
গম্ভীর প্রকৃতির স্যার জেমস সন্ডার্সকে সসম্মানে আনা হলো সেখানে, কিন্তু পলকের জন্য যেন তার কঠিন মুখ খানিকটা কোমল হল। চোখের দৃষ্টিতে মানবিকতা ফুটে উঠল। কর্নেলের কাছে গিয়ে তার সঙ্গে করমর্দন করলেন তিনি। বললেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমারই দুঃসংবাদ দিতে হয়। সুসংবাদ কদাচিৎ। এ হলো সুসংবাদ। একে বলা যেতে পারে সিউডোলেপ্রিস বা ইচথাইসিস। এর ফলে চামড়ায় আশ্বাস দেখা যায়, কুচরিভাবে সহজে সারতে চায় না, কিন্তু ক্রমশ সেরে যাওয়াও সম্ভব। অতি অবশ্যই এ রোগ ছোঁয়াচে নয়। আর হ্যাঁ মিস্টার হোমস, আপনার সাদৃশ্যটা লক্ষণীয় বটে। যাই হোক, বিশেষজ্ঞের দাবি নিয়ে আমি এই কথাগুলো বলছি, কিন্তু দেখুন গডফ্রের মা কেমন যদি অজ্ঞান হয়ে যাচ্ছেন। মিস্টার গেন্ট, ওনার একটু পরিচর্যা করুন। সুখবরটা উনি ঠিক সহ্য করতে পারেননি। Well, in the merry month of May, now from me home I started, left the girls and two, and nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears to smothered enough to reap the corn and leaf, where I was born, got a stout McLeod.